হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দ্য চেজার নামে একটি কোরিয়ান ক্রাইম থ্রিলার মুভি এক্সপ্লেন করতে চলেছি। এই মুভিটি কোরিয়ার কুখ্যাত সাইকো কিলার ইয়ং চুলের জীবন কাহিনীর ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। এই সাইকো কিলার যে কতটা ভয়ানক তা আপনারা এই গল্পের মাধ্যমেই বুঝতে পারবেন। তাই কোনো রকমের স্পয়লার না দিয়ে চলুন গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতে দেখানো হয় একজন মেয়ে গাড়ি চালাতে চালাতে কাউকে ফোন করছে। কিছুক্ষণ পর লোকটির সাথে তার দেখা হলে গাড়িটি নিয়ে তারা দুজনে বেরিয়ে যায়। এরপরে তারা এসে পৌঁছায় একটি লোকালয়ে সরু গলির ভেতরে। এরপরে মেয়েটি গাড়িটিকে ওই গলিতেই পার্ক করে চলে যায় ওই লোকটির সাথে। এরপরে কিছুদিন কেটে যায়, দেখা যায় ওই গাড়িটি এখনো সেখানেই পার্ক করা আছে। গাড়িটির অবস্থা দেখে বেশ ভালো করেই বোঝা যায় যে গাড়িটি বেশ কিছুদিন ধরেই এখানেই পার্ক করা আছে। দুজন পুলিশের গাড়িটি দেখে সন্দেহজনক মনে হলে তারা গাড়ির মালিকের খোঁজ করে তাকে ডেকে পাঠায়। আসলে গাড়িটি ওই মেয়েটি নিয়ে এলেও এই গাড়িটি আসলে ছিল জুংহো নামক এই লোকটির। ওই মেয়েটি জুংহোর হয়েই কাজ করে, আর জুংহোই হলো আমাদের গল্পের প্রধান চরিত্র। তো জুংহো সম্পর্কে এবার জেনে নেওয়া যাক। আসলে জুংহো একজন প্রাক্তন পুলিশ অফিসার। দুর্নীতির জন্যই তাকে পুলিশের পদ থেকে বহিষ্কার করা হয়েছে, আর এখন সে কল গার্লদের দালালি করে। আর সেদিন ওই মেয়েটিকে সেই নিজের গাড়ি দিয়ে পাঠিয়েছিল তার ক্লায়েন্টের কাছে, কিন্তু তার গাড়িটিকে এভাবে রেখে মেয়েটি পালিয়ে যাওয়ায় তার ভীষণ রাগ হয়। এরপরে দেখানো হয় ওজোদ নামে একটি লোক শহরের বিভিন্ন গাড়িতে কল গার্লদের প্যাম্ফলেট বিলি করছে। আসলে ওজোদ জুংহোরই অ্যাসিস্ট্যান্ট। জুংহো বেশ কিছুদিন ধরেই খুবই চিন্তিত রয়েছে, কারণ এই গত কয়েকদিনের মধ্যেই তার দুটো কল গার্ল মিসিং হয়ে গিয়েছে। এইদিকে তার বস আগামী 3 দিনের মধ্যেই টাকা দিতে বলেছে। জুংহো এমনিতেই টাকার সমস্যায় আছে, কারণ সে ওই মেয়ে দুটোকে অনেক মোটা টাকা অ্যাডভান্স দিয়েছে। ইতিমধ্যেই একজন ক্লায়েন্টের কল এলে জুংহো একটি মেয়েকে সেই হোটেলে পাঠিয়ে দেয়। মেয়েটি হোটেলে গেলে দেখতে পায় লোকটি তার বন্ধুকে নিয়ে এসেছে তার ইন্টিমেসি রেকর্ড করার জন্য। এটা দেখে মেয়েটি সেখান থেকে বেরোতে চাইলে লোকটি তাকে মারধর করতে থাকে। এই খবর পেয়ে জুংহো সেখানে যায়, তবে সেখানে গিয়ে দেখতে পাই মেয়েটি অলরেডি তাকে আচ্ছা করে ধোলাই দিয়েছে। জুংহো নিজেও তার গায়ে কয়েক ঘা বসিয়ে তার কাছ থেকে টাকা আদায় করে বাইরে আসে। তখন মেয়েটি তাকে জানায় সেই কাজ ছেড়ে দেবে, এই কাজ তার আর ভালো লাগে না। আর তাছাড়া মেয়েরাও এখন গায়েব হচ্ছে। জুংহো তাকে জানায় ওই মেয়েদের কিছুই হয়নি, বরং জুংহো তাদেরকে অনেক মোটা টাকা অ্যাডভান্স দেওয়ায় তারা সেই টাকাটি নিয়ে পালিয়ে গিয়েছে। জুংহো মেয়েদের খোঁজা বাদ দিয়ে তাদেরকেই দোষী মনে করছে। তার এইরকম মানসিকতা দেখে মেয়েটি রাগ করে গাড়ি থেকে নেমে যায়। ঠিক এই সময়ে ওজোদ জুংহোকে কল করে জানায় তাদের একটি ক্লায়েন্ট সব মেয়েকেই রিজেক্ট করেছে, তাদের কাছে আর কোনো মেয়ে নেই। জুংহো মেজিন নামে একটি মেয়ের কথা জিজ্ঞাসা করলে ওজোদ জানায় অসুস্থতার জন্য সে আজ ছুটিতে আছে। অন্যদিকে মিজিন নামের এই মেয়েটিকে দেখানো হয় যে কিনা খুবই অসুস্থ, তার বাচ্চা মেয়েটি তার দেখাশোনা করছে। আর সেই সময়ে জুংহোর কল আসে। মিজিন বারবার বলতে থাকে তার শরীর ভীষণ খারাপ, সে আজ যেতে পারবে না। তবে জুংহো তার কোনো কথা শোনে না, বসের আদেশ অমান্য করতে পারবে না, তাই মিজিন যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আর মিজিনের মেয়েও মায়ের এই অসহায়ত্ব দেখে মন খারাপ ছাড়া আর কিছুই করতে পারে না। এদিকে জুংহো ফোনটা রাখার সময় তা নিচে পড়ে যায়। ফোনটা তুলতে গেলে সে ওই মেয়েটির ফোনটিকে পায় যাকে কিনা মুভির শুরুতে দেখানো হয়েছিল। জুংহো তাড়াতাড়ি করে অফিসে গিয়ে ফোনটিকে চেক করে। লাস্ট কলের নম্বরটা দেখে তার চেনা চেনা লাগে, তাই সে ডায়েরি বের করে সমস্ত ক্লায়েন্টের নম্বর চেক করে। তখন দেখা যায় যেই দুটো মেয়ে মিসিং হয়েছে তাদেরকে শেষবারের মতো এই ক্লায়েন্টের কাছেই পাঠিয়েছিল সে। সে বুঝে যায় তার মেয়েরা পালায়নি, বরং এই লোকটি তাদেরকে কিডন্যাপ করে বিক্রি করে দিয়েছে। আর তার থেকেও বড় ব্যাপার হলো মিজিনকে তারা আজ এই লোকের কাছেই পাঠিয়েছে। জুংহো সাথে সাথেই মিজিনকে কল করে জানিয়ে দেয় লোকটি যখন তাকে বাড়ি নিয়ে যাবে
তখন সে যেন বাথরুমে যাবার নাম করে ওই বাসার ঠিকানাটা তাকে এসএমএস করে জানিয়ে দেয়। আর এসব কিছু যেন ভুলেও ওই লোকটি টের না পায়। অন্যদিকে দেখানো হয় মিজিন ওই লোকটির সাথে করেই গাড়িতে যাচ্ছে। লোকটি তাকে জিজ্ঞাসা করলে যে কে ফোন দিয়েছে, সে জানায় তার শরীরটা অসুস্থ, তাই তার বস তাকে ফোন দিয়ে তার খোঁজ নিচ্ছিল। এইখানে আবার লোকটি দেখতে পায় এতদিন ধরে পার্ক করা গাড়িটি আজ আর সেখানে নেই। এতে সে কিছুটা অবাক হয়ে যায়। যাই হোক, এইদিকে জুনহো বেরিয়ে পড়েছে তাদের উদ্দেশ্যে। যাবার সময় সে তার পুলিশ বন্ধু ডিটেকটিভ গিলকে কল দেয়। তাকে সমস্ত কিছু জানিয়ে বলে কিছু পুলিশ পাঠিয়ে তাকে সাহায্য করতে। তবে এখন গিল এই শহরের মেয়রের প্রোটেকশনের দায়িত্বে ছিল, তাই সে খুবই ব্যস্ত। তার উপর হঠাৎ কেউ একজন মেয়রের ওপর নোংরা ছিটালে গিল হঠাৎ করেই কলটা কেটে দিয়ে মেয়রকে প্রোটেক্ট করতে যায়। কোনো উপায় না পেয়ে জুংহো ওই লোকটিকে ধরার উদ্দেশ্যে একাই রওনা হয়। আর ওই লোকটিও মিজিনকে নিয়ে তার বাসার সামনে চলে আসে। এরপরে লোকটি তার চাবির গোছা থেকে গেটের চাবিটি খুঁজে পাচ্ছে না দেখে মিজিনের কিছুটা অস্বাভাবিক লাগে। নিজের বাড়ির চাবি খুঁজতে লোকটির এত কেন সময় লাগছে, এটাই সে ভাবতে থাকে। এরপরে ফাইনালি বাড়ির ভিতরে প্রবেশ করলে মিজিন দেখতে পায় একটি কাদামাখা কুকুর সদ্য বন্ধ হওয়া একটি গর্তের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এই সব কিছুই মিজিনের অস্বাভাবিক লাগছিল, কিন্তু তার বসের ভয়ে বাধ্য হয়েই সে ওই বাড়িতে প্রবেশ করে। এরপরে সে বাহানা দিয়ে বাথরুমে যায়। জুনহোকে এই বাড়ির ঠিকানা মেসেজ করতে গেলে দেখে নেটওয়ার্ক নেই। নেটওয়ার্ক আনার জন্য সে বাথরুমের ভেন্টিলেশনের কাজটি খোলার চেষ্টা করে। তবে দেখতে পায় বাইরে থেকে তা ইট দিয়ে গেঁথে সিল করে দেওয়া হয়েছে। সবকিছুই তার কাছে খুবই অস্বাভাবিক লাগছিল। আর এরপরে সে যা দেখতে পায় তা দেখে সে একেবারেই ভীত হয়ে যায়। সে দেখতে পায় কোনো একটি মেয়ের মাথার চামড়া সহ চুল পড়ে আছে। এটা দেখে মিজিনের আত্মা কেঁপে ওঠে। সে খুবই ভয় পেয়ে যায়। এত কিছুর পরেও সে নিজেকে শান্ত রেখে কোনো একটি বাহানা দিয়ে বাড়ির বাহিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দেখতে পায় সাইকোটি অলরেডি তালা লাগিয়ে দিয়েছে, যার কারণে মিজিনের চোখে মুখে ভেসে ওঠে মৃত্যু ভয়ের ছাপ। এইদিকে জুংহো মিজিনের মেসেজের অপেক্ষায় ছিল। মিজিনের মেসেজ পাচ্ছে না দেখে সে মিজিনকে কল দেয়, কিন্তু সেটা ডিসকানেক্টেড হয়ে যায়। এইদিকে আমরা দেখতে পাই সাইকোটি মিজিনের হাত পা বেঁধে তাকে বাথরুমে ফেলে রেখেছে। এরপরে সে একটি কালো ব্যাগ নিয়ে আসে, আর তাতে ছিল বিভিন্ন রকমের হাতিয়ার। সেখান থেকে সে তার প্রিয় হাতিয়ার অর্থাৎ হাতুড়িটি বের করে। এইসব দেখে মিজিন খুবই ভয় পেয়ে যায়। সে চিৎকার করার চেষ্টা করে, কিন্তু সাইকোটি তাকে বলে যে জানো মিজিন, আগের মেয়েটিও চিৎকার করার চেষ্টা করেছিল, যার কারণে আমি সবার প্রথমে তার জিহ্বাটাকেই কেটে ফেলেছিলাম। এটা শোনার পর মিজিনের আর চিৎকার করার সাহস থাকে না। সাইকোটি মিজিনকে বলে, তুমি কি ভয় পেয়ে গেছো? তুমি কি তোমার বাড়ি যেতে চাও? আর তুমি কেনই বা তোমার বাড়ি যেতে চাও? তখন মিজিন তাকে বলে, আমার একটা 7 বছরের মেয়ে আছে, আমি তার জন্য বেঁচে থাকতে চাই। সাইকোটি কিছুক্ষণ ভেবে বলে, তোমাকে মেরে ফেললেও কেউ জানতেই পারবে না, আর কেউ খোঁজও করবে না। এটা বলার পরে সে তাকে নড়াচড়া করতে মানা করে। তাকে বলে, তুমি কোনো ব্যথা পাবে না, বাকিরাও কোনো রকমের ব্যথা পায়নি। এটা বলে সে হাতুড়িটি দিয়ে তাকে মারতে যায়। মিজিন তার প্রাণ ভয়ে ছটফট করতে থাকে, যার কারণে সাইকোটির বারবার আঘাত মিস হচ্ছিল। আর এক পর্যায়ে তো সে তার নিজের হাতেই আঘাত করে ফেলে, যার কারণে তার রক্ত বের হতে শুরু হয়। আর এইবার সে ভীষণ রেগে গিয়ে হাতুড়ি দিয়ে সজোরে মিজিনের মাথায় একটি আঘাত করে। আর এইবার নিজের প্রাণ ভয়ে ছটফট করতে থাকা মিজিন একেবারেই নিস্তেজ হয়ে যায়। অন্যদিকে আমরা জুংহোকে দেখতে পাই, যে কিনা মিজিনকে কল করে না পেয়ে ওই ক্লায়েন্টের নাম্বারে অর্থাৎ সাইকোটির নাম্বারে কল দেয়, কিন্তু এইবারও ডিসকানেক্ট দেখায়, যার কারণে সে মিজিনকে খোঁজার উদ্দেশ্যে বাড়ি বাড়ি গিয়ে সার্চ করতে শুরু করে। ঠিক সেই সময়ই বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। যখন সাইকোটি চেক করতে যায়, দেখতে পাই এক বয়স্ক দম্পতি এসেছে। তারা পার্কের খোঁজ করছে, যে এই বাড়ির মালিক। কিন্তু সাইকোটি তাকে জানায় এখানে পার্ক নামে কেউ থাকে না এবং সে পার্ক নামে কাউকে চিনেও না।
এটা বলে সে চলে যেতে নিলে সেই কুকুরটিকে ওই বয়স্ক দম্পতি দেখতে পায়, আর তারা বুঝে যায় কোনো একটা গড়বড় আছে এখানে। তখন সেই সাইকোটি আবারও ফিরে আসে আর তাদেরকে বলে, পার্ক পার্ক বাসার ভেতরে ঘুমোচ্ছে, আপনারা আসুন। এই দম্পতি বাসার ভেতরে গেলে সে হাতুড়ি দিয়ে তাদেরকেও মেরে ফেলে। এরপরে এই বয়স্ক দম্পতির গাড়িটিকে বাড়ির সামনে থেকে সরানোর জন্য সে বের হয়। গাড়ি পার্ক করার জায়গা খুঁজতেই থাকে, তবে তখনই তার গাড়ির সাথে জুনহোর গাড়ি ধাক্কা লাগে। জুনহোর গাড়িটি দেখে সাইকোটি বুঝে যায় এটা সেই গাড়ি যেই গাড়িতে করে আগের মেয়েটি তার কাছে এসেছিল। তাই সে কোনো ঝামেলা করতে চায় না। জুনহো তার কাছে এসে তার নাম্বার চাইতে থাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, কিন্তু সাইকোটি কোনো মতেই তার নাম্বার দেয় না। সে বলে তার কোনো দরকার হবে না, আর সে ফোন নাম্বারও দিতে চায় না। জুনহোর বিষয়টি খুবই অস্বাভাবিক লাগে। তার উপরে সে সাইকোটির শার্টে রক্ত লেগে থাকতে দেখতে পায়। এদিকে পেছনে গাড়ি এসে রাস্তা বন্ধ হলে ওই সাইকোটি চিৎকার করতে থাকে গাড়িটিকে সরানোর জন্য। জুনহোর সন্দেহ বাড়তেই থাকে, তার কারণে সে ওই ক্লায়েন্টের নম্বরে ফোন দেয় যার সাথে মিজিন গেছে। আর ওই ফোনটি ওই লোকটির পকেটেই বেজে উঠলে জুনহো এখানে বোঝা যায় যে এই লোকটি তার মেয়েদেরকে বিক্রি করে দিচ্ছে। সাইকোটি ভয়ে সেখান থেকে পালাতে থাকে, আর জুনহো তার পিছু করতে থাকে। আর এখানেই আমাদেরকে অসাধারণ সেই চেজিং সিনটা দেখানো হয়। এইভাবে দৌড়াতে দৌড়াতে একসময় সে সাইকোটিকে ধরেও ফেলে। এরপরে তাকে মারধর করে তার ওয়ালেটের মাধ্যমে জানতে পারে এই সাইকোটির নাম ইয়ংমিন। এখান থেকে অনেকটা দূরে আনিয়ং জেলায় তার বাড়ি। তখন জুংহো তাকে জিজ্ঞাসা করতে থাকে এখানে সে কোথায় থাকে, কিন্তু সাইকোটি কোনো জবাব দেয় না। জুংহো তার হাতে হাতকড়া পরিয়ে তাকে নিয়ে এলে দেখতে পায় রাস্তার মাঝে তাদের গাড়ি থাকায় সেখানে অনেক বড় জ্যাম লেগে গেছে। সে ইয়ংমিনকে গাড়িতে বসিয়ে বের হতেই যাবে, তবে তখনই এত ভিড় দেখে পুলিশ সেখানে আসে। আর এরপরে সাইকোটির হাতে হাতকড়া দেখে সে জুংহোকে জিজ্ঞাসা করে সে কোনো পুলিশ অফিসার কিনা। তাই ঝামেলা এড়াতে জুংহো বলে যে সে পুলিশ অফিসার, কিন্তু আইডি দেখাতে না পারায় পুলিশ তাদের দুজনকেই থানায় নিয়ে আসে। জুংহো ওই সাইকোকে বেধড়ক মেরেছে দেখে তারা জুংহোর কোনো কথাই বিশ্বাস করে না। জুংহো সাইকোটিকে বলতে থাকে আমার মেয়েদের কোথায় বিক্রি করেছিস ভালোই ভালোই বলে দে। পুলিশ জুংহোকে চুপ করতে বলে, আর এরপরে ইয়ংমিনকে জিজ্ঞাসা করে যে সে সত্যি সত্যি মেয়েদের বিক্রি করে দিয়েছে কিনা। তবে ইয়ংমিন সরাসরি না করে দেয়। পুলিশ ইয়ংমিনের গাড়িটি সম্পর্কে জিজ্ঞেস করলে সে জানায় এটা তার পরিচিত একজনের গাড়ি। তবে ওই ব্যক্তির নাম তার মনে নেই, কারণ তার স্মৃতিশক্তির প্রবলেম রয়েছে। এবার পুলিশেরও একটু সন্দেহ হতে শুরু করে, তাই তারা আবারও জিজ্ঞেস করে যে সে কি মেয়েদের বিক্রি করে দিয়েছে কিনা। তখন ইয়ংমিন তাদেরকে জানায় সে ওই মেয়েগুলোকে বিক্রি করেনি, বরঞ্চ মেরে ফেলেছে। আর ইয়ংমিন খুবই নর্মালি হাসতে হাসতেই কথাগুলো বলছিল। আর তাছাড়া ইয়ংমিন আরও জানায় সে দুজন নয়, 9 জনকে খুন করেছে। এবার পুলিশ তার কথা শুনে একদমই চমকে যায়। এরপরে জুংহো তার পুলিশ বন্ধু ডিটেকটিভ গিলকে ফোন করে জানিয়ে দেয় যে এই লোক 9 জনকে হত্যা করেছে। এটা শুনে গিল অবাক হয়ে যায়, কারণ কিছুদিন আগে তার কাছেও 3টি মেয়ে মিসিং হওয়ার কেস এসেছিল। তার সাথে ওই ইয়ংমিনের কোনো যোগাযোগ থাকতেও পারে এটা ভেবে গিলও সেই পুলিশ স্টেশনে চলে আসে। তারা ইয়ংমিনকে তাদের কাস্টাডিতে নিতে চায়, তবে এত বড় এক সিরিয়াল কিলারকে ধরার শ্রেয় কেউই ছাড়তে চায় না। তাই এই দুই পক্ষের মধ্যেই বেঁধে যায় বিশাল ঝামেলা। শেষ পর্যন্ত এই ঝামেলা সামলাতে পুলিশ চিফ সেখানে এসে পৌঁছায়। সে ইয়ংমিনেরই ক্ষতবিক্ষত চেহারা দেখে খুবই রেগে যায়, আর ইয়ংমিনকে গিল্ডের হাতে তুলে দিতে বলে। আসলে শহরের মেয়রের ওপর হওয়া হামলায় এমনিতেই তাদের ওপর অনেক প্রেশার, তাই তারা এক বড় খুনিকে ধরে সেই প্রেশারটাকে কমাতে চায়। তারা ইয়ংমিনকে তাদের সাথে নিয়ে আসে আর জুংহোকেও বলে দেয় তাদের সাথেই যেতে। তবে থানায় যাওয়ার আগে জুংহো ইয়ংমিনের গাড়িটাকে চেক করতে থাকে। সেখানে সে যে ডকুমেন্টস পায় তাতে ওই দম্পতির বাড়ির ঠিকানা পায়, সাথে ওই চাবির গোছাটিও পায় যেটা ইয়ংমিনের কাছ থেকে পড়ে গিয়েছিল। জুংহো চলে যায় ওই গাড়িতে পাওয়া দম্পতির ঠিকানায়। বাড়িতে থাকা কাজের লোক জানায় তারা কোথায় গেছে সে সেটা জানে না।
সে ইয়ংমিনের ছবিও দেখায়, তবে মহিলাটি তাকে চেনে না। জুংহো তার অ্যাসিস্ট্যান্ট ওজোতকে ডেকে বলে এই গলির সমস্ত বাড়িতে এই চাবিগুলোকে ট্রাই করতে। এই বলে সে চলে আসে পুলিশ স্টেশনে। অন্যদিকে ইয়ংমিন পুলিশকে স্বাভাবিকভাবেই বলে যাচ্ছিল যে সে কিভাবে মেয়েদেরকে খুন করেছে। ইয়ংমিনের শার্টে লেগে থাকা রক্ত মিজিনের কিনা সেটা পরীক্ষা করতে মিজিনের ডিএনএ স্যাম্পল প্রয়োজন। জুংহো বারবার বলতে থাকে তাদের সবার প্রথমে মিজিনের খোঁজ করা উচিত। তবে পুলিশ ব্যস্ত থাকে এই সাইকোকে খুনি প্রমাণ করাতে। বাধ্য হয়েই জুংহো এক পুলিশের সাথে মিজিনের বাড়িতে আসে। সেখানে মিজিনের বাচ্চা মেয়েকে একা দেখে জুংহো খুবই অবাক হয়ে যায়, কারণ সে জানতোই না মিজিনের একটা মেয়ে আছে। এই বাড়ি থেকে মিজিনের একটি চুল স্যাম্পল হিসেবে নিয়ে পুলিশ চলে যায়, আর জুংহো মিজিনের মেয়েকে একটি রেস্টুরেন্টে নিয়ে এসে পেট ভরে খাবার খাওয়ায়। এরপর সে ইয়ংমিনের বর্তমান ঠিকানা জানার জন্য ইয়ংমিনের বাড়িতে যায়। সেখানে ইয়ংমিনের বোনের কাছ থেকে জানতে পারে যে সে গত ৩ বছর জেলে ছিল। এখন তাদের সাথে তার কোনো সম্পর্ক নেই। তখনই সেখানে একটি বাচ্চা এসে উপস্থিত হয়। সে ইয়ংমিনের নাম শুনে খুবই ভয় পেয়ে যায়। আসলে ইয়ংমিন একদিন এই বাচ্চাটির মাথায় আঘাত করে তার এইরকম নাজেহাল অবস্থা করে ফেলেছে। এরপর থেকেই তার সাথে এই বোনের কোনো সম্পর্ক নেই। এতক্ষণ জুংহো ভেবেছিল যে ইয়ংমিন ফালতু কথা বলছে, সে কারো খুন করতে পারে না। তবে এতক্ষণে জুংহো ভালোভাবেই বুঝতে পেরেছে যে এই ইয়ংমিন কতটা ভয়ঙ্কর সাইকো। আর এখন তার চোখে মুখেও ভেসে ওঠে দুশ্চিন্তার ছাপ। অন্যদিকে ইয়ংমিন পুলিশ স্টেশনে বসে একজন লেডি অফিসারের সাথে খুবই ক্রিপি ওয়েতে ফ্লার্ট করতে থাকে। পুলিশ ইনভেস্টিগেশনের মাধ্যমে জানতে পারে যে এই ইয়ংমিনকে এর আগেও ২ বার গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু তার বিরুদ্ধে কোনো উপযুক্ত প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দিতে হয়েছিল। পুলিশ চিফ পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে এইবার তারা এই সাইকোকে হাতছাড়া হতে দেবে না। মেয়রের মুখের ওপরে নোংরা ছোড়ার ব্যাপারে তাদের ওপরে যে মিডিয়া প্রেশার এসেছে, তা তারা এই মার্ডার সলভ করে ডাইভার্ট করে দেবে। তাই পুলিশ চিফ ইয়ংমিনকে জিজ্ঞাসা করতে থাকে, জানতে চায় বডিগুলো সে কোথায় রেখেছে। তবে ইয়ংমিন জানায় সে বডিগুলোকে কবর দিয়েছে। পুলিশের এত জেরা করা সত্ত্বেও সে বডিগুলোকে কোথায় কবর দিয়েছে সেটা জানায় না। তাই পুলিশরা ঠিক করে যে তারা ইয়ংমিনের বাসার পাশে থাকা ওই একমাত্র পাহাড়টিতেই সার্চ অপারেশন চালাবে। অন্যদিকে দেখানো হয় বাথরুমে রক্তাক্ত অবস্থায় এখনো পড়ে আছে মিজিন। আর ইয়ংমিনের বলা কথাটাই সত্যি, সে এখনো বেঁচে আছে। এদিকে জুংহো আনিয়ন জুয়েলারি একটি কল গার্ল সেন্টারে এসে জানার চেষ্টা করে সেখান থেকেও কোনো মেয়ে গায়েব হয়েছে কিনা। আর আশ্চর্যজনকভাবে জানতে পারে যে এখান থেকেও ইয়ংমিন অনেক কল গার্লকে ডেকেছে, কিন্তু তার কাছে যাওয়ার পরে তারা আর ফিরে আসেনি। জুংহো সমস্ত জায়গায় খোঁজ করতে থাকে আর জানতে পারে যে ইয়ংমিনের কাছে গিয়েও একটি মেয়ে জীবিত অবস্থায় ফেরত আসতে পেরেছে। জুংহো ওই মেয়ের কাছে যায়, জানতে চায় ইয়ংমিন কেমন মানুষ, কি করেছিল সে তার সাথে। ওই মেয়েটি জানায় সে ইয়ংমিনকে অনেক সিরিয়াস করার চেষ্টা করলেও ইয়ংমিনকে সে উত্তেজিত করতে পারেনি, অর্থাৎ সে নপুংসক। এই মেয়েটি তার সাথে শারীরিক সম্পর্ক না করলেও তাকে রাজার মতো করে ট্রিট করেছে। হয়তো এই কারণেই সে বেঁচে ফিরতে পেরেছে। এরপরেও সাইকোটি অনেকবার তাকে ডেকেছে, তবে যখন তার কাছ থেকে কোনো জবাব পায়নি, তখন সে তাকে রক্তমাখা অনেক ভয়ানক ছবি পাঠাতো, তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিত। মেয়েটির কাছে ইয়ংমিনের বাড়ির ঠিকানা জানতে চাইলে সে জানায় যে তার সাথে সে বাড়িতে নয়, রাস্তার পাশের হোটেলে গিয়েছিল। জুংহো মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করার পরে ফেরত আসার সময় মেয়েটি তাকে জিজ্ঞাসা করে সে ইয়ংমিনকে কেন খুঁজছে, সে কি কাউকে খুন করেছে। গাড়িতে থাকা মিজিনের মেয়ে এটা শুনতে পেয়ে অঝরে কান্না করতে থাকে। এতক্ষণ পর্যন্ত মাকে হারানোর ভয় তার ছিল না, তবে সে তার মাকে হারানোর কথা ভেবেই কান্না থামাতে পারে না। জুংহো তাকে সান্ত্বনা দেবার মতো ভাষাই খুঁজে পায় না। অন্যদিকে দেখানো হয় মিজিনের জ্ঞান ফিরে এসেছে। সে তার সামনে ওই দম্পতির লাশ দেখে আরো ঘাবড়ে যায়।
চিৎকার করতে থাকে, তবে তার ওই চিৎকার ওই চার দেওয়ালের বাইরে আসে না। ওই বাড়ি থেকে অনেকটা দূরে ওজোদ এখনো সমস্ত বাড়ির গেটের চাবিগুলোকে চেক করছে। হঠাৎই সে একটি বাড়ির গেট খুলতে সক্ষম হয়, যার কারণে সাথে সাথেই সে জুংহোকে সেখানে কল করে ডেকে পাঠায়। জুংহো এসে ওই বাড়িতে প্রবেশ করলে সেখানে কাউকেই দেখতে পায় না। নিরাশ হয়ে বাইরে আসার সময় হঠাৎ দেখতে পায় একটি লোক এই বাড়িটিতেই আসছিল, তবে তাদেরকে দেখতে পেয়ে সে পালাচ্ছে। জুংহো আর ওজোদও তার পিছু করে। এরপরে অনেকটা চেষ্টার পর ফাইনালি তাকে ধরতে সক্ষম হয়। ওই লোকটি প্রথমে ইয়ংমিনকে চিনতে অস্বীকার করলেও জুংহোর বেধড়ক মার খেয়ে সে ফাইনালি স্বীকার করে যে ইয়ংমিনের সাথে তার জেলে পরিচয় হয়েছিল। কয়েক মাস আগে হঠাৎ একদিন সে এখানে এসেছিল সপ্তাহখানেক থাকার জন্য। তারপর হঠাৎই একদিন সেখান থেকে চলে যায়। চলে যাবার কিছুদিন পর আবার হঠাৎ করে সে এই বাসায় আসে তার ফেলে যাওয়া যন্ত্রপাতির একটি কালো ব্যাগ নিয়ে যেতে, যার মধ্যে মূর্তি বানানোর নানা ধরনের সরঞ্জামাদি ছিল। তখনই জুংহোর চোখ পড়ে দেয়ালে থাকা একটি পেইন্টিং এর ওপর। সে সমস্ত ওয়ালপেপার খুলে দেখতে পায় পুরো দেয়াল জুড়ে রয়েছে অসংখ্য মূর্তির ছবি। লোকটি জানায় এগুলো ইয়ংমিনই এঁকেছিল। এদিকে মিজিনের মেয়ে হঠাৎ করেই তার মায়ের মতো একজন মহিলাকে দেখে তার কাছে ছুটে যেতে থাকে, আর তখনই একটি অ্যাক্সিডেন্টে সে জ্ঞান হারায়। জুংহো গাড়িতে তাকে খুঁজে না পেয়ে পাগলের মতো তাকে খুঁজতে শুরু করে। এরপরে তাকে এই অবস্থায় দেখতে পেয়ে তাড়াতাড়ি করে তাকে নিয়ে একটি হসপিটালে চলে আসে। বাচ্চা মেয়েটির এই নিষ্পাপ মুখটি দেখে সে খুবই ভেঙে পড়ে। এমনকি ফর্মে বাবার জায়গাতে সে নিজেই সাইন করে। এখন যেন সে নিজেই এই বাচ্চাটির বাবা হয়ে উঠেছে। এদিকে পুলিশ ওই পাহাড়টির সমস্ত তন্ন তন্ন করে খুঁজেও কোনো বডি খুঁজে পায় না। তারা ইয়াংমিনের খুনের মোটিভ জানার জন্য একজন সাইকিয়াট্রিস্টকে ডাকে। সাইকিয়াট্রিস্ট ইয়াংমিনকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে, তবে ইয়াংমিন বরাবরের মতোই শান্ত থাকে। এরপরে ওই সাইকিয়াট্রিস্ট তাকে নপুংসক হওয়ার কথা বলে। বলতে থাকে ইয়াংমিনের সেক্সুয়াল ডিজায়ার থাকলেও সে তা পূরণ করতে না পারার কারণে ওই মেয়েদেরকে এইভাবে নৃশংসভাবে হত্যা করে। এই কথায় রেগে গিয়ে ইয়ংমিন তার উপরই চড়াও হয়। আর পুলিশ বুঝে যায় ইয়ংমিন কেন খুনগুলো করেছে। এদিকে জুংহো রাগে ক্ষোভে পুলিশ স্টেশনে এসে সোজা ইয়ংমিনকে মারতে থাকে। এইবার গিলও তাকে আর আটকায় না। জুংহো ইয়ংমিনকে বেধড়ক মেরে তার কাছ থেকে স্বীকার করায় যে সে বডিগুলোকে কোথায় কবর দিয়েছে। এরপর পুলিশ তার সমস্ত ফোর্স নিয়ে আসে ওই মূর্তি বানানোর জায়গায়, যেখান থেকে ইয়ংমিন 6 মাস আগে তার কাজ ছেড়েছিল। তবে সেখানে অনেক খোঁজাখুঁজি করেও পুলিশ কোনো বডি খুঁজে পাচ্ছিল না। জুংহো বলতে থাকে এখানে কোনো কিছুই খুঁজে পাওয়া যাবে না, কারণ এই জায়গাটা ওই গলি থেকে 20 মিনিটের রাস্তা, যেখানে সে ওই গাড়িটিকে পার্ক করা অবস্থায় দেখেছিল। তবে পুলিশ তার কোনো কথাই বিশ্বাস করে না। জুংহো বারবার বলতে থাকে মিজিনকে আগে খুঁজে বের করা দরকার, হয়তো সে এখনো বেঁচে আছে। কিন্তু পুলিশ ধরেই নিয়েছে মিজিন মারা গেছে। এরই মধ্যে প্রসিকিউটর ইয়ংমিনের এরকম ক্ষতবিক্ষত চেহারা দেখে পুলিশ চিফকে ডেকে পাঠায়। তাকে বলতে থাকে মেয়রের ওপর হওয়া হামলা ধামাচাপা দিতেই একজন নিরীহ মানুষকে পিটিয়ে তাকে সাইকো কিলার বানানোর চেষ্টা করছে তারা। যেই কারণে পুলিশ চিফ জুংহুকেই অ্যারেস্ট করার আদেশ দেয়, কারণ সেই ইয়ংমিনের এইরকম ক্ষতবিক্ষত অবস্থা করেছে। সবাই তখন জুংহুকেই আটক করে। গাড়িতে আসার সময় জুংহো সমস্ত পুলিশকে মেরে প্রাণপণে পালিয়ে আসে, কারণ মিজিনকে যে করেই হোক উদ্ধার করতেই হবে। অন্যদিকে দেখানো হয় মিজিন ওই বাথরুমের ভাঙা টাইলস দিয়ে তার বাঁধন খোলার চেষ্টা করছে। ফাইনালি সে তার বাঁধন খুলে জানালা ভেঙে ওই বাসা থেকে বের হয়। বাইরে বের হতেই আবার তার নজর যায় সেই কুকুরটির ওপর, যে মৃতদেহের পাশে বসে আছে। মিজিন ভয় পেয়ে পাশের একটি দোকানে এসে সমস্ত কিছু জানায় আর পুলিশকেও কল করতে বলে। এরপরে সে জুংহোকেও কল করতে থাকে, কিন্তু জুংহো তখন মিজিনকে খুঁজতেই পাগলের মতো ছুটছিল, যেই কারণে পকেটে বাজতে থাকা ফোনটিও সে তোলে না। এদিকে পুলিশ বাধ্য হয়ে ইয়ংমিনকে ছেড়ে দেয়, আর ইয়ংমিন ছাড়া পেয়ে তার বাড়ির কাছে এসে ওই দোকানেই প্রবেশ করে যেখানে মিজিন ছিল।
সে মূলত সিগারেট কেনার জন্যই এখানে আসে। তবে দোকানের ওই মহিলা তাকে ওখানে কিছুক্ষণ থাকতে বলে কারণ সে ভয় পাচ্ছে। তার ভয়ের কারণ জিজ্ঞাসা করলে সে তাকে সমস্ত কিছু জানিয়ে দেয়। মিজিনো যে ওখানেই আছে সেটাও ওই সাইকোটিকে সে জানিয়ে দেয়। আর তারপরে কি, সাইকোটি ওই মহিলাটিকে একটি হাতুড়ি আনতে বলে। আর মহিলাটিও হাতুড়িটি তাকে দিয়ে বলে, তোমাকে এখানে দেখে আমি খুব নিরাপদ অনুভব করছি। আর কি, এরপরে সাইকোটি তাকে ওই হাতুড়িটি দিয়েই মেরে ফেলে। আর এরপরে সে মিজিনের কাছে যায়। আর মিজিন তাকে দেখে একেবারেই ভেঙে পড়ে, কারণ একবার সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। আবারও মৃত্যুকে তার চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে খুবই অসহায় হয়ে পড়ে। আর তার এই ভয়ের সমাপ্তি হয় হাতুড়ির এক সজোর আঘাতে। এই সাইকো ওই হাতুড়িটি দিয়ে বারবার আঘাত করে মিজিনকে মেরে ফেলে। শুধু তাই নয়, সে মেজিনের হাত মাথা কেটে তার বাড়ির অ্যাকোরিয়ামে এনে রেখে দেয়। কিছুক্ষণ পর পুলিশ সেখানে আসে। আর জুংহো আসে। জুংহো এখানে এত ভিড় দেখে কাছে গিয়ে দেখতে পায় এই ভয়াবহ দৃশ্য। সে খুবই ভেঙে পড়ে। তার এত চেষ্টাও মিজিনকে বাঁচাতে পারেনি। ব্যর্থ হয়ে সে যায় হসপিটালে মিজিনের মেয়েকে দেখতে। রাতে সে আবারও ওই দোকানে আসে। রক্তাক্ত সেই জায়গায় মিজিনের পাঠানো শেষ ভয়েস মেলটা সে শুনতে থাকে, যেখানে এত কিছুর পরও মিজিন তার কাছেই ক্ষমা চেয়েছে। এই কাজটা ছেড়ে দিতে চেয়েছে, কারণ সে খুবই ভয় পেয়ে আছে। জুংহো সেখানেই বসে কান্নায় ভেঙে পড়ে। হঠাৎই তার নজর যায় জানলা দিয়ে দেখতে পাওয়া একটি চার্চের ওপর। সে ওই চার্চের সামনে যায়। তখনই সে দেখতে পায় এই চার্চের সামনে যীশু খ্রিস্টের যেই মূর্তিটি রয়েছে সেটি হুবহু ইয়ংমিনের আঁকানো সেই ছবিটির মতো। সে ওই চার্চে থাকা লোকটিকে ইয়ংমিনের ছবি দেখালে লোকটি জানায় সে এই ছেলেটিকে পার্কের সাথে দেখেছে। আর এরপরে সে পার্কের বাড়ির ঠিকানাও জুংহোকে দিয়ে দেয়। অন্যদিকে ইয়ংমিন এই দম্পতির লাশকে বাড়ির উঠোনেই কবর দেয়। সাথে সে বাড়ির কুকুরটিকেও মেরে ফেলে। এরপরে রেডি হয় এখান থেকে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে। তবে তখনই জুংহো সেখানে আসে আর এই সাইকোটিকে বেধড়ক মারতে থাকে। তাকে টেনে বাড়ির ভেতরে আনে। রাগে কষ্টে বেধড়ক মারতে থাকে এই সাইকোকে। সে তাকে কাবু করেই ফেলেছিল, তবে তখনই দেখতে পাই অ্যাকোরিয়ামে থাকা মিজিনের কাটা মাথা। এটা দেখে সে ইমোশনাল হয়ে গেলে এই সুযোগে সাইকোটা তার মাথায় আঘাত করে। তাদের মধ্যে চলতে থাকে ভীষণ এক লড়াই। সাইকোটি মারতে মারতে জুংহোকে প্রায় মেরেই ফেলেছিল, তবে তখনই জুংহোর হাতে পড়ে একটি হাতুড়ি। সে ওই হাতুড়িটি দিয়ে ওই সাইকোটিকে সজোরে আঘাত করে। এরপরে সে তার মেয়েদের খুনের বদলা নিতে তাকে প্রাণে মেরে ফেলতে চায়, তবে ইতিমধ্যেই পুলিশ এসে তাকে আটকে ফেলে। জুনহো অসহায় হয়ে পড়ে থাকে। যেই মেয়েদেরকে সে শুধুমাত্র টাকা উপার্জনের মাধ্যম ভাবত, আজ তাদের জন্যই যেন তার বুকটা ফেটে যাচ্ছে। এরপর পুলিশ এই বাড়ির উঠোন থেকেই একের পর এক লাশ উদ্ধার করে। আর জুনহো তার ওই ক্ষতবিক্ষত শরীর নিয়ে সোজা চলে আসে হসপিটালে। মিজিনের মেয়ের হাতটা ধরে তার পাশেই বসে থাকে। এখন থেকে এই মেয়েই যেন তার বাঁচার একমাত্র মাধ্যম। আর এখানেই এই গল্পের শেষ হয়। কোরিয়ান কুখ্যাত সাইকো কিলার ইয়ং চুলকে নিয়ে এবার কিছু কথা বলা যাক। 2003 থেকে 2004 এই এক বছরে সে প্রায় 20 জনকে হত্যা করেছে, যাদের মধ্যে বেশিরভাগই ছিল প্রস্টিটিউট এবং ধনী বয়স্ক মহিলা। সে যে শুধুমাত্র সিরিয়াল কিলার তা কিন্তু নয়, সাথে সাথে সে একজন রেপিস্ট, সেক্স অফেন্ডার এবং নরখাদক। তার খুনের ঘটনা উন্মোচিত হলে সাউথ কোরিয়াতে তুমুল আলোড়ন সৃষ্টি হয়। তাকে কেন্দ্র করে মুভিটি বানানো হলেও স্ক্রিন প্লেতে বেশ কিছু পরিবর্তন রাখা হয়েছে। যেমন মুভিতে দেখানো হয়েছে ইয়ংমিন নপুংসক হওয়ার কারণে খুনগুলো করত, কিন্তু বাস্তবে ইয়ং চুলের তেমন কোনো সমস্যাই ছিল না। সে ছিল ডিভোর্সি এবং এক পুত্র সন্তানের জনক। নানা অপরাধে বিভিন্ন সময়ে তাকে গ্রেপ্তার করা হলেও উপযুক্ত প্রমাণের অভাবে সে ছাড়া পেয়ে যেত।
এইভাবে ২০ জন মানুষকে খুন করার পর ২০০৪ সালে তাকে প্রমাণসহ গ্রেপ্তার করা হলে ২০০৫ সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো এই ছিল দ্য চেজার মুভির সম্পূর্ণ কাহিনী এবং বিস্তারিত তথ্য। মুভিটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।